প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আপনারা জানেন আজকে সারাদিন জাতির সবার নজর ছিল জাতীয় সংসদের দিকে। বিকেলে অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী আজকে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন। সারা বছরের অর্থনীতির যে হিসাব নিকাশ এই বাজেটে পুরোটা থাকে, ফলে মানে বাজেটের দিকে সবারই নজর থাকে এবং এই বাজেট আপনার আগ্রহ থাকুক আর নাই থাকুক প্রায় সব মানুষের জীবনেই কোনো না কোনোভাবে ইতিবাচক বা নেতিবাচক কোনো না কোনোভাবে বাজেট আপনাকে প্রভাবিত করবেই। ফলে এই বাজেট নিয়ে আপনার আমরা যেমন সাধারণ মানুষ আমরা অনেক কিছু বুঝি না, কিন্তু এটা বুঝি কোন জিনিসের দাম বাড়বে, কোনটা কমবে, ট্যাক্স কোথায় বাড়বে, ট্যাক্স কোথায় কমবে। ফলে ঠিক আমার আয় ব্যয়ের হিসাব নিকাশটা কী হবে সেটা আসলে সবাইকে বুঝে নিতে হয়। এবং শুধু একদম নিম্নবিত্ত সাধারণ মানুষ যিনি টেলিফোনে কথা বলেন অল্প হলেও তাকেও কিন্তু হিসাব করতে হবে যে তার ব্যয় কতটা বাড়লো। ফলে বাজেটটা আসলে আমাদের সবার জন্য খুবই জরুরি। অর্থমন্ত্রী এবার প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, একজ্যাক্টলি বললে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন। এত বড় বাজেট, তবুও আমাদের আজকে শিরোনাম সংকোচনের বাজেট, কারণ গত কয়েক বছর ধরে বাজেট বাড়ছিল প্রায় 10% হারে, কিন্তু এবার বাজেট একটু ছোট করা হয়েছে, বেড়েছে 5%-এরও কম। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি যেই মোমেন্টামে ছিল, করোনা এবং তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সব মিলে অর্থনীতির গতি একটু স্লোথ হয়েছে এবং ডলারের মূল্য বৃদ্ধি, রিজার্ভ কমে যাওয়া, নানা কিছু মিলে অর্থনীতি একটা গত আওয়ামী লীগ যে টানা চতুর্থ মেয়াদে সরকার পরিচালনা করছে তার মধ্যে এই সময়ে এবারের বাজেটটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের, কারণ অর্থনীতির সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে এই সময়ে। ফলে খুব বুঝে শুনে সাবধানে এগুতে হবে। বিশেষ করে একদম সাধারণ মানুষের জন্য যদি বলি যে মূল্যস্ফীতি যেটা প্রায় 10 ছুঁই অনেক দিন ধরেই, সেটাকে কমিয়ে আনা বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের যে অগ্রাধিকার ছিল তার 1 নম্বরে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এবং সেটা আসলে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারলেই হয়তো সেখানে করা যাবে। সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কীভাবে পড়বেন জানি না, কিন্তু অনেক দিন ধরেই এই প্রায় 10% মূল্যস্ফীতি আছে, সেটা কমিয়ে আনার চেষ্টা, কমিয়ে আনার অঙ্গীকার আছে বাজেটে, কিন্তু কতটা সম্ভব সেটা জানি না। এবং আয় ব্যয়ের যে হিসাব বরাবরের মতো এবারও বাজেটে ঘাটতি থাকছেই। আমাদের ব্যয় অনেক বেশি আয়ের চেয়ে। নানাভাবে আয় বাড়ানোর চেষ্টা হচ্ছে, ধরেন কথা বলার উপরে ট্যাক্স আরোপ করা হবে, আয়করের নানা রকমের সংস্কার আনা হচ্ছে, রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবুও শেষ পর্যন্ত গিয়ে কী দাঁড়াবে সেটার জন্য আমাদের আজকের আলোচনা। আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন অধ্যাপক ডক্টর শফিকুজ্জামান, অর্থনীতিবিদ, আছেন আয়কর আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের সাথে যুক্ত হবেন এফবিসিসি এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। অধ্যাপক ডক্টর শফিকুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনাটা একটু শুরু করি। আমরা বলছি সংকোচনের বাজেট, আপনি যে একটা বাজেটের পুরো নীতি কাঠামোটা বা কী চাচ্ছেন আসলে অর্থমন্ত্রী, একটু আপনার কাছ থেকে শুনি। আমি বাজেট কি, বাজেট আসলে এক কথা বাজেটটা খুব সাধারণ জিনিস আর কি, আয় ব্যয়। আসলে বাজেট কিন্তু শুধুমাত্র আয় ব্যয়ের হিসাবটা নয়। এই বাজেটকে দিয়েই, বাজেট হলো একদিকে একটা দেশের অর্থনীতির গতি প্রকৃতি কোথায় যাবে, কোথায় আছে, কি হচ্ছে এবং কি হতে পারে তার নির্দেশনা কিন্তু এই বাজেট। আমরা বলি সাধারণ মানুষ বাজেটটা বোঝে না বা বুঝতে পারেও না অনেক সময় জটিলতার কারণে আর কি, কিন্তু এই বাজেট কিন্তু সবচেয়ে বেশি টাচ করে গরিব মানুষকে বেশি, সাধারণ মানুষকে বেশি। হ্যাঁ, কাজে এই বাজেটটা এখানে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থনীতি গুরুত্বপূর্ণ। এই বাজেটে দেখবে আমরা কোথায় আছি, আগামী দিনে কোন দিকে যাব এবং কোথায় আমাদের ব্যর্থতা, কোথায় সফলতা। এই ব্যর্থতা সফলতাকে মাথায় রেখে কি কৌশল আমাদের নিতে হবে, কি চ্যালেঞ্জ আমাদের আছে এবং আসতে পারে, সেইগুলোকে মাথায় রেখে আমাদের পরিকল্পনা করতে হবে এবং তদনুযায়ী আমাদের কোন খাতে কী ধরনের বিনিয়োগ করতে হবে, বরাদ্দ দিতে হবে, সেটা কিন্তু বাজেট আর কি। হ্যাঁ, শুধু তাই নয়, হ্যাঁ, বাজেটকে বলতে একটা উন্নয়নের দলিল। এটা অনেক দিকে সত্যি, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যেটাকে আমরা দলিল হিসেবে চিহ্নিত করি, কিন্তু সেই দলিল কিন্তু দেখা যায় বছরে 6 মাস যেতে না যেতেই দলিল থাকে না, সেটাকে কাটছাট করে অনেক রদবদল করা হয়। তো মানুষের কিন্তু আগ্রহটা কমে যায় আর কি। হঠাৎ করে এত দেওয়া করে হঠাৎ করে কাটতে হয়, এখানে একটা প্রশ্ন। আমরা দিলাম একটা ফিগার, সেটা আমরা তলানিতে চলে চলে যাচ্ছে।
তারপরে দেখা যাচ্ছে আমরা যে বরাদ্দ দিয়েছিলাম সেটা কাটছাট করা হয়। বরাদ্দ দিয়েছিলাম মনে হয় $100 কোটি, ধরেন জাস্ট কথার কথা। সেখানে 6 মাস পরে একবার 20% কমালাম, তারপর আরও 10% কমালাম, দেখা যায় বাজেট আমার অর্ধেকে চলে আসছে। বাজেটকে বলা হয় দলিল, সে দলিলটা আমরা এত গুরুত্বপূর্ণ ভাবি, সেটাকে 6 মাস পর পর এত কাটা হয় কেন? তার দলিল কি এরকমই? তার গুরুত্বটা এরকমই? এই যে কাটছাট করা হয় এখানে আসলে আমরা কিভাবে আমরা বাজেটটা প্রণয়ন করছি, অর্থাৎ করতে কি প্রকল্প নিয়েছি, সেটা কিভাবে আমরা বাস্তবায়ন করব, সেটাই মূল এসে আগে। কিন্তু সেই প্রকল্পগুলো মাথায় রেখে আমরা বরাদ্দ দেই, আবার কাটছাট করি, তার মানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে আমরা সমর্থ হব না। এরকম। তারপর একটা হচ্ছে বাজেটের আয়ের উৎসগুলো। আমাদের বিশাল জনসংখ্যা আর কি, হ্যাঁ, সেখানে দেখি এখানে আমাদের প্রায় 4 থেকে 5 কোটি টাকা আয়কর দেওয়ার সামর্থ্য রাখে, সেখানে দেয় মাত্র 1 থেকে 1.5 কোটি টাকা। সেখানে কিন্তু আয়টা বাড়াতে পারছি না আর কি, হ্যাঁ। এবং ফলে আমার ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণে ইনডাইরেক্ট ট্যাক্স বেশি জোর দেওয়া হয়, এবং সেখানে সবচেয়ে বেশি এফেক্টেড হয় দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, দরিদ্র নয়। এইটা চলে আসছে প্রথম থেকেই। এখানে আমরা আজ পর্যন্ত কোনো মানে পরিবর্তন আনতে পারিনি, সেটা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ আর কি। তারপর এখানে দেখা যাচ্ছে রাজস্ব আয় ধরা হয়েছে 5,32,000 কোটি টাকা, এডিপি 2,65,000 কোটি টাকা, হ্যাঁ। এই যে ফিগারগুলো দেখে আমাদের কী করতে হবে, টোটাল হলো 7,97,000 কোটি টাকা। এই ফিগারগুলো দেখে আমরা অনেক অবাক হতে পারি যে এত বড় বাজেট আমাদের হচ্ছে, কিন্তু আমি যে কথা আগেই বললাম সেটি আবার চলে আসছে। এই বাজেট দিকে কি হবে, কোথায় যাবে, সেটা আমি বুঝতে পারি না। এটা সেখানে দেখা যায় 1/3 বাজেট অলরেডি রদবদল করা হয়েছে। তারপর কোন খাতে প্রাধান্য দেবো আর কি, কোনটা আমাদের প্রধান গুরুত্বপূর্ণ? আমাদের এখনও প্রধান কাজ হলো, হ্যাঁ, আমরা অনেক দিন অগ্রসর হয়েছি। একসময় ছিল দেশের প্রায় 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করত, এবং বাংলাদেশকে প্রথম দিকে অনেক দেশই, অনেক উন্নত দেশই বাংলাদেশকে অনেক মন্তব্য করেছে এই দেশ একটা দুর্ভিক্ষ প্রবণ দেশ বা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ, এখানে কোনো শিল্প কারখানা নাই, শুধুমাত্র কৃষির উপর নির্ভরশীল অর্থনীতি, সেই কৃষি আবার প্রাকৃতিক দুর্যোগ নির্ভরশীল। কাজে এই একটা পরিস্থিতি, এই ঘনবসতিপূর্ণ দেশটা টিকবে কিনা একটা আছে। এখন যখন আমাদের লক্ষ্য 7 কোটি, তখনই মন্তব্য করা হয়েছিল, আজকে আমার লক্ষ্য 18 কোটির কাছাকাছি। এখন কিন্তু সেই প্রশ্নটা সবার কাছে আসে না। তার মানে আমরা অনেক চ্যালেঞ্জগুলো, সমস্যা বড় করছে, সবসময় থাকবে, উন্নত দেশেও থাকবে, আমাদের তো আছে আর কি। কিন্তু আমরা গত 50 বছরে এক কথায় বলবো অনেক দূর অগ্রসর হয়েছি। আমরা একটা উদাহরণ দেবো, 1972-73 সালের লোকসংখ্যা 7 কোটি, আমরা খাদ্য উৎপাদন করতে মতো 1 কোটি টন। আজকে প্রায় 20% আবাদি জমি কম বিভিন্ন কারণে, আজকে সেখানে আমরা তৈরি করছি 4.5 কোটি টন। এই একটা উদাহরণ, আরও অনেক ক্ষেত্রে আছে। অবকাঠামোর দিক দিয়ে আমি আরেকটা কথা বলছি, আমার বাড়ি বগুড়া। আমি 72-73 সালে যখন থেকে বাড়ি যেতাম, একদিনে যেতাম, পরদিন উঠতাম আর কি, সারাটি থাকতে হতো। আজকে 3 ঘন্টা আমার যেতে আসা করতে পারতি। এইটা আর একটা আমার যোগাযোগ ক্ষেত্রে একটা অনেক পরিবর্তন আসে। এই পরিবর্তনটা সব ক্ষেত্রেই আর কি। আমরা আগে একমাত্র পাট ছিল প্রধান রপ্তানি এবং প্রধান শিল্প আর কি। আজকে পাট থেকে না গার্মেন্টসে আসছি। এই গার্মেন্টসে পাট আর চামড়া এখন পেছনে চলে গিয়েছে, এবং এখানে আসছে পোশাক মানুষের অত্যাবশ্যকীয় পণ্য 2 নম্বরটা, অন্ন বস্ত্র, এর চাহিদা কোনোদিন কমবে না। এবং এইটা প্রত্যেকটা দেশই কিন্তু পোশাক উৎপন্ন করে, কারণ বাংলাদেশের পোশাক খাতটাই আজকে কিন্তু রপ্তানির সবচেয়ে প্রধান। সবচেয়ে বড় কথা হলো এখানে এটা কিছুটা পরিমাণগত এবং গুণগত পরিবর্তন আসছে। এই পোশাক খাতের যে শিল্প শ্রমিকরা, তার 65% মহিলা। এটা কিন্তু একটা চেঞ্জ আর কি, হ্যাঁ। এই যে মেয়েদের আজকে এই কাজটা করছে, এই যে যার বিরাট একটা অংশ, এরা আয় করছে, যাদের তারা কাজ করতো বাসায়, প্রচুর অন্যত্র কাজ করতো, কিন্তু আয় ছিল না, তাদের এক্সপ্লয়েট করা হতো আর কি। পুরুষ যে আয় করতো, মহিলাকে কম দেওয়া হতো আর কি, কিংবা আর্থিক কোনো আয়ও ছিল না তাদের আর কি সেদিকে। এরা আজকে শ্রমিক, এবং এটা একটা গুণগত পরিবর্তন, এবং এই দরিদ্র মানুষরা আসছে, এর থেকে তাদের গ্রাম অঞ্চলে তাদের একটা পরিবর্তন আসছে। এখন তার ছেলেমেয়েরা স্কুলে যাবে, আর্থিক উন্নতি একটু হয়েছে। এইটা কিন্তু আগে খারাপ চোখে দেখতো, এখন কিন্তু সবাই মেনে নিয়েছে, হ্যাঁ। এটা একটা ভালো দিক আমি বলবো আর কি। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে আবার, আমরা বাজেট এই বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন এফবিসিসির সাবেক সভাপতি মীর নাসির হোসেন। যারা মীর নাসির, আপনার কাছ থেকে জানা যে আপনারা যারা ব্যবসায়ী, এই বাজেটের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কী ছিল, প্রাপ্তি যদি একটু মিলিয়ে বলেন,
বিশেষ করে মানে বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনীতির যে একটা দারুণ চাপে আছে, চ্যালেঞ্জে আছে, সেই জায়গাতে এই বাজেট কি সেইখানে কোনো রিলিফের কোনো সুযোগ রাখলো কিনা বা থাকলো কিনা, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, জনাব মীর নাসির হোসেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের প্রত্যাশাটা কি, আমরা সবসময় বলি যে ব্যবসা বান্ধব একটা বাজেট করব, কিন্তু এইবার বলতে চাচ্ছি যে আমরা যাতে বেঁচে থাকতে পারি, সাস্টেইন করতে পারি, সেই ধরনের একটা বাজেট চেয়েছিলাম। আমাদের অনেক উচ্চ আশা নেই। আমরা যে এক্সিস্টিং বিজনেস করছি, ইন্ডাস্ট্রি চালিয়ে যেতে পারবো। কারণ হচ্ছিল যে আজকে যুগপৎ কতগুলি ঘটনা এই অল্প সময়ের মধ্যে হয়েছে। আমরা রেফারেন্সটা নেই কোভিড এর কথা, কোভিড এর পরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কথা, হ্যাঁ। তারপরে যে জিনিসটা এখন এই 1 বছরের মধ্যে কিন্তু লট অফ চেঞ্জেস হ্যাজ টেকেন প্লেস। একটা আপনি দেখেন যে ডলারটা অবমূল্যায়িত হয়েছে প্রথমে 35%, তারপরে আবার 110 টাকা থেকে 117 টাকা করা হয়েছে। পাশাপাশি ডলারের অ্যাভেলেবিলিটি না থাকাতে আমরা কাঁচামাল থেকে আরম্ভ করে যন্ত্রাংশ আমদানি করতে পারছি। ক্যাপিটাল মেশিনারি তো দূরের কথা। আপনি যদি পরিসংখ্যান দেখেন, এই অর্থ বছরে বা ক্যাপিটাল মেশিনারি আমদানি প্রায় 50% কমেছে। তো হচ্ছিল যে আপনার গ্যাসের যেটা সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার আপনার ইন্ডাস্ট্রি, সেখানে আমরা কিন্তু পর্যাপ্ত আপনার বিদ্যুতের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট পেয়েছে, কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং মানসম্পন্ন IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী 3 মাস পর পর আপনার বিদ্যুতের দাম বাড়বে। আপনি কালকে দেখেছেন যে জ্বালানির তেলের মূল্য বেড়েছে, জি। যদিও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তারপরে আসলে ব্যাংকের সুদ। এখন এখানে মজেম ভাই আছেন, ওনারা সবসময় যেটা বলেন, আমরা কিন্তু তার সাথে দ্বিমত প্রকাশ করি না যে সবকিছু বাজারের উপরে, কারেন্সিটা বাজারের ছেড়ে দেওয়া, এটা কিন্তু আমরা নিজেরাই উদ্যোগী অনেকবার বলেছি। কারণ যারা বিশেষ করে রপ্তানি সম্পৃক্ত, তারা যে ডলারটাকে অ্যাডজাস্ট করতে আমরা দীর্ঘদিন ধরে করেছি। যদি করা হতো তাহলে কিন্তু ডলারের যে এই যে একটা ভোলাটাইল সিচুয়েশন, এটা হয়তো হতো না। 2 নম্বর হচ্ছে সুদের ব্যাপারে বাজার ভিত্তিক করা, এটা আমাদের আপত্তি ছিল, কিন্তু আপনি ওভারনাইট কি করছেন, আপনি 9 থেকে উঠিয়ে দিচ্ছেন, দিয়ে স্মার্ট প্লাস 3.5, আবার এখন একদম সম্পূর্ণ উঠিয়ে দিচ্ছেন। ট্রেজারি বিলে আপনি গতকাল যে অকশন হয়েছে সেখানে নিয়ন্ত্রণ করা হয়েছে। তো এইখানে যে বাড়তি হচ্ছে, এই চাপটা তো ব্যক্তিগতের উপরে এসে পড়ছে। তো আবার আপনি ব্যাংকের থেকে 1,39,000 বড় করবেন বাজেটে বলা হচ্ছে, তাহলে প্রাইভেট সেক্টর কিভাবে সাস্টেন করতে পারে? আমরা তো নতুন কোন ইন্ডাস্ট্রি কথা চিন্তাই করতে পারছি, এক্সপ্যানশনের কথা করতে পারছি না। আমরা শুধু সাস্টেন করতে, কারণ আমার খরচ মেটাবে, আমার বিদ্যুতের বিল দিতে হবে, আমার গ্যাসের বিল দিতে হবে, আমার শ্রমিকের বেতন দিতে হবে, আমার ব্যাংকের থেকে যে সুদ দিয়েছে সেই সুদ আমাকে সার্ভিসিং করতে হবে, পরিশোধ করতে হবে। এতগুলি তো আমাদের পক্ষে, কারো পক্ষে সম্ভব না। বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, পরিবর্তন আছে, আমরা গ্র্যাজুয়ালি একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত চাপটা আমাদের পক্ষে বহন করা খুব কষ্টকর। আর যদি সেটা হয়, যদি ব্যবসা বাণিজ্য শিল্প ক্ষতিগ্রস্ত, কর্মসংস্থানের কি অবস্থা বাজারে, যদি বলা হচ্ছে কর্মসংস্থান বাড়ানো হয়েছে, মানে চেষ্টা করা হয়েছে, কিন্তু এখানে তো আমার কন্ট্রাডিকশন। আপনি বিনিয়োগের কথা বলছেন, যে বিনিয়োগ প্রাইভেট সেক্টর বিনিয়োগ স্থবির হয়ে পড়ছে। এদিকে আপনি জিডিপি গ্রোথ আপনি 6.5% উপরে লক্ষ্যমাত্রা ধার্য করেছেন। আপনি যেখানে ইনফ্লেশন হচ্ছে 9.8 বা স্লাইটলি লেস দেন 10%, আপনি 4.5% আনতে যাচ্ছেন। এই জিনিসগুলি আমি বুঝতে পারছি না। এটা মজেব ভাইরা তো একাডেমিয়ান লোক, ভালো বুঝবেন আর কি। কিন্তু আমরা যেটা আমাদের প্রত্যাশার জন্য সাস্টেনেবিলিটি চেয়ে নিলাম। আজকে
দেখেন, আমরা দীর্ঘদিন বলছি করের জাল আপনারা বৃদ্ধি পান। একটা দেশে 18 কোটি লোকের দেশ, $460 বিলিয়ন ইনকাম, $2700, সেখানে কি করে 30-40 লক্ষ লোক মাত্র ট্যাক্স দেয়? এটা কেন আমরা এতদিন বাড়াতে পারি? এই বাজেটে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় আরো আগে থেকে করা উচিত ছিল। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 8% ছিল দেশ, IMF এবার 0.5 বাড়ানোর জন্য একটা কথা দিয়ে দিয়েছে সরকার। এটা অনেক আগে থেকে করলো। আজকে সংকট হচ্ছিল আয় আর ব্যয় সমন্বয়। আপনার ব্যয় আমরা বাড়িয়ে যাচ্ছি, সেখানে নিয়ন্ত্রণ করতে পারছি না, আয়ও তো আমরা করতে পারছি না। আপনি এনবিআর থেকে এই বছর 3,70,000 সে লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারি। আর নতুন করে দেওয়া হয়েছে 4,80,000। এটা কিভাবে সম্ভব হবে আমি জানি। আবার দেখেন যে আমি বলছি যে বারবার মানে ট্যাক্সের নেট না বাড়িয়ে যারা ট্যাক্স তাদের উপরে চাপটা বাড়ানো হচ্ছে বেশি বারবার। জি, আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে এইবার বাজেটে প্রাইভেট ইনকাম ট্যাক্স যেটা মানে ব্যক্তিগত, ও 25% থেকে 30% করা হয়েছে। সারচার্জের পুরোটা করতে পারিনি, কারণ এটা সারচার্জেও নাকি পরিবর্তন হয়েছে। তখন ইফেক্টিভ ট্যাক্সটা কত গিয়ে দাঁড়াবে? আমার তো ডাইরেক্ট ট্যাক্স বাড়াতে হবে, এটা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দরকার, না হলে জনগণের যে ইনডাইরেক্ট ট্যাক্সের জন্য জনগণের যে চাপটা পড়ছে, সে দিয়ে তো আপনি জনগণের স্বস্তি দিতে পারবেন। ডাইরেক্ট ট্যাক্স বাড়াতে হবে, যে 35% এখান থেকে 60% নিয়ে যেতে হবে, কিন্তু সীমিত লোকের কাছ থেকে আপনি সেটা আদায় করবেন। যারা ট্যাক্স দিতে পারে তাদের পরের আওতায় আনতে, সেখানে কিন্তু আমরা সাফল্য দেখাতে পারি। আমরা সংস্কারগুলি করতে পারি, আমরা অটোমেশন গুলি করতে পারি। প্রাইভেট সেক্টর থেকে আমরা মিড 90s থেকে শুরু করেছিলাম যে ঢাকায় কাস্টমস এবং কাস্টমস অটোমেশন করার জন্য আমাদের খরচ। মানে আয় বাড়াতে হলে আমাদের এই সংস্কারগুলো আসলে করতেই হবে। জি, যদি আমাদের জি যারা নাসির হোসেন, আমরা আবার ফিরবো আলোচনায়। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বাজেট নিয়ে। আজকে বিকালে মাননীয় অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী জাতীয় সংসদে 2024-25 অর্থবছরে যে বাজেট পেশ করেছেন সেটি নিয়ে। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, বাজেটের ব্যয় যতটা আয় ততটা নয়, আয় বাড়ানোর চেষ্টা আছে, এবং আয় বাড়ানোর একটা বড় খাত হলো আসলে রাজস্ব আয়। তো রাজস্ব আয় করতে গিয়ে যেটা আমরা দেখলাম যে সরকারের ব্যবসায়ীদের নেতা মীর নাসিরও বলছিলেন যে ট্যাক্স নেট না বাড়িয়ে যারা এখন ট্যাক্স দিচ্ছেন তাদের উপরে চাপটা বাড়ানো হয়েছে। যেমন আমি যদি বলি যে সর্বোচ্চ আয়করের সীমা সেটা 30% করা হয়েছে একটা পর্যায়ে গিয়ে, কিন্তু আবার ঠিক একটা দেখেন যে এবার কালো টাকা সাদা করার সুযোগ আছে। আপনি 15% টাকা দিলে আপনি কালো টাকা সাদা করতে পারেন। কারণ আপনি সাদা অর্থ থাকলে আপনাকে 30% পর্যন্ত ট্যাক্স দিতে হবে, আর কালো টাকা থাকলে 15%-ই আপনি পার পেয়ে যাবেন। এটা একটা মানে হয়তো বৈষম্যটা ছোট, কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই যে সরকারের আয় বাড়ানোর চেষ্টা নিয়ে কোনো কথা নেই। ডক্টর শফিকুজ্জামানও বলছিলেন যে বাংলাদেশের অন্তত 4-5 কোটি মানুষ চাইলে ট্যাক্স দিতে পারে। 18 কোটি মানুষের মধ্যে অন্তত 5 কোটি মানুষ ট্যাক্সেবল ইনকাম করে, এটা আমাদের কিন্তু ট্যাক্স দেয় কিন্তু খুবই কম, লাখেরও মানে কোটির তো নিচেই। কত এখন মানে ট্যাক্স দেওয়ার সংখ্যাটা কত, মানে 40 লাখটা কিছু। তো যারা আয় কর দিতে পারে, কর দেওয়ার মতো অনেক লোক বাইরে রয়ে গেছে, তাদেরকে না এনে যারা দিচ্ছে তাদের উপরে বরাবরই এক ধরনের চাপ বাড়ানোর চেষ্টা থাকে। কিভাবে তাহলে আয়টা বাড়বে কিভাবে আসলে? ধন্যবাদ। আসলে আমাদের যারা ট্যাক্স পেয়ার তারা হচ্ছে আমার দৃষ্টিতে তারা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, আর যারা ব্যবসায়ী তারা হচ্ছে আমাদের অর্থনীতির চালিকা শক্তি। আমাদের ট্যাক্স ব্যবস্থাটা এমন হওয়া উচিত যাতে করে সোনার ডিম পাড়া হাঁসটা যেন জীবিত থাকে, সুস্থ থাকে, নিয়মিত ডিম দিতে পারে। নিয়মিত দিতে। আমরা যদি
একদিনে পেট ছিঁড়ে যদি আপনার ডিম সব ডিমগুলি বের করে নিতে চায় তাহলে আসলে হাঁসটা বেঁচে থাকবে না বেঁচে তখন আর। থাকবে না। কিন্তু আমাদের ফোকাসটা কি হয়, আমাদের যখন রাজস্ব আহরণের যে ফোকাসটা আমরা দেখি সেটা হচ্ছে বছরের শেষে যেন তেনভাবে রাজস্ব আহরণ করা। এখানে যারা এক্সিস্টিং ট্যাক্স পেয়ার আছে ওরা অনেক সময় দেখা যায় যেমন ওদের এক্সপার্টই একটা অ্যাসেসমেন্ট হয়ে গেল, একতরফাভাবে একটা কর নির্ধারণ হয়ে গেল, যেখানে কোনো কারণে বা নোটিশ পায় নাই অথবা কোনোভাবে ইনফর্ম হয় নাই, হয়তো ওনার উপর একটা বড় অঙ্কর একটা ট্যাক্স হয়ে গেল। এবং এই ট্যাক্সটা যেহেতু করদাতা জানতো না, সে এটার জন্য এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে নাই, কোনো আপিল করে নাই, কোনো এটার ব্যবস্থা নেয় নাই। ফলে দেখা যাচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট এই টাকাটা আবার ব্যাংকে গিয়ে সরাসরি ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসছে। হয়তো দেখা যাচ্ছে ওই ব্যবসায়ীর ওই টাকাটা হয়তো একটা লোনের টাকা, তার নির্ধারিত টাকা আছে ওখানে অন্য কোনো হিসাবের। হয়তো। কিন্তু আসলে অ্যাকচুয়াল যখন অ্যাসেসমেন্ট হবে, যদি এখানে কন্টেস্ট হয়ে যদি অ্যাসেসমেন্টটা হতো বা ও আপনার সাপোর্টিং দিয়ে যদি অ্যাসেসমেন্টটা কমপ্লিট হতো তাহলে হয়তো ওর সেরকম ট্যাক্সটা আসতো না। কিন্তু ওইভাবে যদি এইভাবে ট্যাক্সটা যদি একবার নিয়ে নেওয়া হয় তাহলে আমাদের এখানে ফেরত কোনো দেওয়ার রেকর্ড কোনো নাই, ব্যবস্থা নেই। ফেরত নেওয়ার কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমাদের একটা বিষয় আমরা সবসময় একটা জিনিস দেখে আসছি, সবসময় বলা হয়ে থাকে মানে একটা কর বান্ধব, করদাতা বান্ধব এবং ডিসক্রিশনারি পাওয়ারগুলি রিডিউস করা হবে এবং সহজ করা হবে কর আইনকে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখি সেটা হচ্ছে প্রতিনিয়ত আপনার এই যে আয়কর আইনটাকে জটিল থেকে জটিলতর করা হচ্ছে। মানুষ কিন্তু এক ধরনের ভয় পায় আসলে ইনকাম ট্যাক্সকে। কারণ যে যেমন একসময় অনেকগুলি সুবিধা মানুষ পেত, একসময় আর্ন রিলিফ ছিল, আপনাদের সন্তান থাকলে সন্তানের উপর জন্য একটা রিবেট থাকতো, বিভিন্ন রকমের রিবেটগুলি থাকতো। এখন আস্তে 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 সবগুলি একেবারেই কমে আসছে। মানে সরকারের টার্গেট হলো কর অব্যাহতির এটা একদম শূন্যে নামিয়ে আনা আস্তে আস্তে। যারা এক্সিস্টিং করদাতা, যারা সৎ করদাতা, তারা যদি একটু আপনার একটা সুষম কর ব্যবস্থার মাধ্যমে যদি তারা ট্যাক্স দিতে পারে তাহলে তারা সচল থাকলে দেশের অর্থনীতিও সচল থাকে। এবং আমাদের এখানে এই দেখা যাচ্ছে যারা এক্সিস্টিং এই যে 30-35 লাখ করদাতা যারা ট্যাক্স দেয়, এর বাইরে আমাদের নতুন করদাতা সৃষ্টির জন্য ওরকম কোনো চেষ্টা নেই, উদ্যোগ দেখা যাচ্ছে মানে না। ট্যাক্স নেটটা বড় করার চেষ্টা হ্যাঁ, নেই, যারা আছে তাদের উপরে যত যেমন আপনি মশলামশলি দেখেন চলে। আমাদের এখানে শুধু আপনি ঢাকা শহর, চট্টগ্রাম শহর, বিভিন্ন বিভাগীয় শহরগুলি যদি আপনি দেখেন, এখানে কি পরিমাণ আপনার বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট রয়েছে। একজন ব্যক্তি যিনি একটা 1000 স্কোয়ার ফিট একটা বাসায়ও থাকেন, তার অন্তত মাসে 40-50 হাজার টাকা খরচ হয়। তাহলে প্রতিটা যারা একটা অ্যাপার্টমেন্টে থাকেন তাদের সবারই প্রত্যেকেই- ট্যাক্স দেওয়া উচিত। প্রত্যেকেই ট্যাক্স নেটে আসার কথা। কিন্তু আমরা সেটা না করে যেটা করা হচ্ছে, যারা এক্সিস্টিং করদাতা তাদেরকে বিভিন্নভাবে টুইস্টিং করার জন্য বিভিন্ন আইনগুলি করা হয়েছে। যেমন অডিট করা হচ্ছে, আপনার রিওপেন করা হচ্ছে, আবার নানা রকমের বিভিন্ন রকমের প্রক্রিয়া আপনার এই যে করা হয়। তো যার ফলে এইটার কারণে করদাতারা খুব ভয়ের মধ্যে থাকে। আমাদের এখানে প্রায়োগিক দিক থেকে, ট্যাক্সের প্রায়োগিক দিক থেকে যেমন একটা করদাতাদের একটা ভীতির কারণ আছে, আইনগত দিক দিয়েও আবার একটা ভীতির কারণ আছে। যেমন আপনি আমরা দেখলাম যারা স্টেক হোল্ডার এরা এইগুলি নিয়ে কোনো কথাই বলছেন না, এবং রেভিনিউ আহরণ করার জন্য যতটুকু চেষ্টা, করদাতাদেরকে রিলিফ দেওয়ার জন্য ওই চেষ্টাটা নাই, দৃশ্যমান হচ্ছে না, একদম দৃশ্যমান হচ্ছে না। যেমন আপনি আমাকে ছোট্ট একটা উদাহরণ দিই, অপ্রয়োজনীয়ভাবে অনেক কিছু এখানে আইন আছে, অপ্রয়োজনীয়ভাবে কিছু মানুষ হয়রানির শিকার হচ্ছে। যেমন আমাদের কিছু কিছু কোম্পানি আছে, যে সকল কোম্পানির কোনো ট্রানজ্যাকশন নাই, 1 টাকাও ট্রানজ্যাকশন নেই। হয়তো যারা বড় ব্যবসায়ী ওরা একসাথে হয়তো বিভিন্ন প্রয়োজনে 10টা কোম্পানি করেছে, কিন্তু আসলে অপারেশন আছে 2টা কোম্পানির বা 3টা কোম্পানির, বাকিগুলি ওরা অপারেশনে আসতে পারে নাই। কেন? হয়তো যেই কাজে কোম্পানিটা করা হয়েছিল সেটা কাজটা হয়তো ফুলফিল হয় নাই, ওরা স্টপ করে দিয়েছে। কোনো একটা লাইসেন্স পাওয়ার কথা ছিল, হয়তো হয় নাই। একটা লোন পাওয়ার কথা ছিল, করা হলো, হয় নাই। তো দেখা যাচ্ছে বছরের পর বছর এই কোম্পানিটা রয়ে গেছে, কিন্তু এখানে 1 টাকারও কোনো ট্রানজ্যাকশন নাই। আমাদের এই আইনটা কিন্তু 1922 সালের আয়কর আইন,
এটা 1984 সালে যখন প্রত্যেক বছর বাজেটের মাধ্যমে অর্থ আইনের মাধ্যমে পরিবর্তন হয়, তখন আইনগুলিকে এক জায়গায় পাওয়া যাচ্ছে না। তখন 1984 সালের আয়করের একটা আপনার সংকলন করা হয়। ওই সংকলনে এবং পরবর্তীতে 96 পর্যন্ত 5 লাখ টাকা পর্যন্ত যাদের অথরাইজ ক্যাপিটাল, তাদের জন্য কোনো অডিট রিপোর্টের প্রয়োজন ছিল না। মানে 5 লাখ টাকার নিচে যদি আপনার পেড আপ ক্যাপিটাল হয়, তাহলে আপনার কোনো অডিট রিপোর্টের প্রয়োজন নেই। কিন্তু 96-এ এটা করা উচিত ছিল 50 লাখ টাকা পর্যন্ত যাদের ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল, ওইখানে অডিট রিপোর্টের দরকার নেই, কারণ টাকার ডিভ্যালুয়েশন হয়েছে। কারণ আসলে 5 লাখ টাকা মানে হচ্ছে এখানে তো কোনো টাকাই নেই আসলে। এটার হিসাব কী থাকবে এবং এটার অ্যাকাউন্টসও কী থাকবে, অ্যাকাউন্টস কী থাকবে, এটার অডিটেরও কোনো বিষয় নেই। কিন্তু এতদিন পর্যন্ত বিষয়টা খুব সহনীয় ছিল, যেহেতু একটা অডিট রিপোর্ট তখন দেখা যাচ্ছে হয়তো অডিটর একটা সিগনেচার 500 টাকা দিয়ে নিয়ে যাওয়া যেত। কিন্তু 2021 সালে ডিবিসি সিস্টেম চালু হওয়ার পর আপনি এক টাকা ট্রানজ্যাকশন থাক আর না থাক, আপনার প্রতিটি অডিট রিপোর্টের জন্য আপনাকে 50,000 টাকা করে দিতে হচ্ছে। ও মাই গড। তাহলে আবার এটা এমন একটা অডিট রিপোর্ট, যে অডিট রিপোর্টটা কিন্তু ট্যাক্স ডিপার্টমেন্ট কিছুই মানবে না আপনি যদি সম্পূর্ণ প্রমাণ না দেন। তাহলে এইখানে তো জাহাঙ্গীর আলম চৌধুরী, আমাদের একটা বিরতিতে যেতে হবে, আপনি শেষ করেন, শেষ করার পর একটা বিরতিতে যেতে টাইম হয়েছে। তাহলে এই জায়গাটা আমি এই বিষয়টা, যেমন আমরা এটাকে ব্যবসায়ীদের পক্ষ থেকে ওই প্রস্তাবটা আসতো না, যারা শূন্য লেনদেন হয় বা কোনো ট্রানজ্যাকশন হয় না, এইসব কোম্পানির অডিটের প্রয়োজন নেই একটা সার্টেন লেভেল পর্যন্ত। যাদের ধরো হয়তো 1 কোটি টাকা পেড আপ, জোর করে ট্যাক্স নেওয়ার তো দরকার নেই। আপনার যাদের ট্যাক্স দেওয়া উচিত তাদেরটা নিলে আমরা আসলে আমাদের আয় আরও অনেক বাড়ানো সম্ভব। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা বাজেট নিয়ে কথা বলছিলাম। জনাব মিন নাসির হোসেন আছেন আমাদের সঙ্গে। একটা ছোট্ট জিনিস আপনার কাছে জেনে নেই বিরতির আগে। অবশ্য জাহাঙ্গীর আলম চৌধুরীর সময়ের কারণে হয়তো প্রশ্নটি আমরা ঠিক পাইনি, যেটা হলো যে এই কালো টাকা সাদা করার সুযোগ আবারও দেওয়া হয়েছে এবং সেটা আপনি 15% দিলেই আপনি সাদা হয়ে যাবে, কিন্তু ইনকাম ট্যাক্সের সর্বোচ্চ সীমা আপনার ট্যাক্স হলো 30%। এই যে বৈষম্যটা, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে যে আপনি টাকা কি তাহলে সাদা টাকা অপেক্ষা করে কালো করে তারপরে 15% দিয়ে সাদা করাই ভালো। এইটা কি একটু নৈতিকভাবে কি কোনো ঝামেলা আছে এখানে, যে মানে আমি তাহলে কি করব, সাদা টাকা করব নাকি কালো টাকা করে তারপরে সাদা করব? এটা একটা জটিল প্রশ্ন এবং আপনি নৈতিকতার কথা বলছেন, অফকোর্স এখানে এই জড়িত আছে এবং যারা ট্যাক্স দিয়ে যাচ্ছে তারা বর্ধিত হারে দিচ্ছেন এবং যারা দেননি তারা কালো টাকা সাদা করে অল্প ট্যাক্স দিয়ে করে দিচ্ছে। এটা একটা বৈষম্য এবং বরং যারা ট্যাক্স পে করছে তাদের জন্য পানিশমেন্ট। আর যে যুক্তিতে করা হচ্ছে সেটা হচ্ছে যে ইনফর্মাল ইকোনমিতে প্রচুর টাকা রয়েছে, সেগুলি যদি মেইন স্ট্রিম ইকোনমিতে আনা যায় তাহলে হয়তো সুবিধার সৃষ্টি হতে। তো আমরা দেখেছি এই সুযোগ কিন্তু প্রত্যেক বছর থাকে এবং ফল হয় না, কারণ সেখানে যেভাবে রেটটা ধার্য করা ছিল কেউ সেই ধরনে একমাত্র 10% ছিল 111 সময়, তখন যে কোনো কারণে অনেক টাকা সাদা হয়েছে। তো আসলে যদি মেইন স্ট্রিমে আসে আপনি বাইরে যে টাকাটা পড়েছে সেটা একদিকে অর্থনীতিতে কাজে লাগতে পারে, তবে এই যে কালো হয়ে যাচ্ছে, টাকা কালো হয়ে যাচ্ছে, এই জায়গাটা হাত দিতে হবে যে কিভাবে এইগুলি মানে সাইফনিং হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে এবং দিনে দিনে মানে কালো টাকায় পরিণত হচ্ছে, সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। তাহলে আপনি এর থেকে দীর্ঘমেয়াদী কোনো সুফল পাবেন না। এটা একটা মিশ্র ব্যাপার, নৈতিকতা এবং বাস্তবতার মধ্যে। জি, আসলেই বাস্তবতা নৈতিকতার একটা সমন্বয় খুবই দরকার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। আশা করি ফিরে এসে দর্শক আপনাদের সঙ্গেই পাবো।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম আজকে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে 2024-25 অর্থ বছরে, সেটা নিয়ে অধ্যাপক ডক্টর শফিকুজ্জামান, এবারের বাজেট নিয়ে আগে থেকেই অনেক আলোচনা যে আইএমএফ এর প্রেসক্রিপশনে বাজেট করা হয়েছে। এটার কারণ হলো যে বাংলাদেশ তাদের এই ঘাটতি মেটানোর জন্য আইএমএফ এর কাছে ঋণ চেয়েছে এবং আইএমএফ ঋণ দেওয়ার জন্য অনেকগুলো লিখিত অলিখিত অনেক শর্ত দিয়েছে। সেই শর্তের কিছু প্রতিফলন আমরা বাজেটেও দেখেছি। সেগুলো খারাপ বলবো না, কিন্তু অনেকগুলো আমাদের অর্থনীতি যতটা চাপে আছে, এই শর্ত নেওয়ার মতো সক্ষমতা আছে কিনা সেটা নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে। এইটা নিয়ে যদি একটু বলেন যে আসলেই আমাদের বাজেট কতটা আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে। এখন আইএমএফ প্রেসক্রিপশন সবসময় ছিল, এখন একটু বেড়েছে আর কি। এখন আইএমএফ যে প্রেসক্রিপশন, সেটা তারা সবসময় ইয়ে করে, সাবসিডিটা মানে সাবসিডি তারা একদম পছন্দ করে না, ইয়ে করে না। কিন্তু এইখানে দেখছে যে সাবসিডি পছন্দ করে দিচ্ছে আর কি, কিন্তু ঋণ খেলাপিতে তারা কিন্তু ততটুকু ইয়ে না আর কি। হ্যাঁ, এদিকে টাকা পাচার হয়ে যাচ্ছে প্রচুর লাখ ইয়ের নামে, সেখানে কিন্তু আইএমএফ একটা কথা বলছে না। যখন আমরা সাবসিডি দেই কিংবা এই ধরনের কোনো স্টেপ নেই আর কি, সেখানে কিন্তু আইএমএফ একটা প্রশ্ন আসে যে আইএমএফ করবে, তাদের কাছে আমার ঋণ নেই। কিন্তু আমাদের যে যতটুকু সক্ষমতা আছে, আমাদের ট্যাক্স দেওয়ার, আমরা একটা পত্রিকা দেখেছি আমাদের কতটুকু আছে, প্রায় 4 কোটিটা মানুষ এখানে ইনকাম ট্যাক্সের সামর্থ্য রাখে। আমি যদি ভুল না হয় মাত্র 1,20,00,000 মানুষ এখানে ট্যাক্স দেয়, অত না, আর অনেক কম, বিলো 50। এটা 41 লাখ বোধহয়। সরি, আমি একটু 41 লাখ, 1 কোটি কোথা থেকে একটা অন্য মানে এটা 4 কোটি হতে পারে, দেয় 41 লাখ, মানে 10 গুণ বেশি হতে পারে। এইখানে কিন্তু আইএমএফ কোনো প্রশ্ন তোলে না আর কি। তারা শুধু একটাই কথা, মানে ভর্তুকি কমাও, এই সেটা তো গরিব মানুষের উপর দিয়ে যাবে তখন, সেটাই আর কি। হ্যাঁ, কাজে আইএমএফ আমরা যেহেতু ঋণ নেই আজকে, তাদের কথায় চলতে হচ্ছে। আমাদের মূল জায়গায় আমরা এখন হাত দিতে পারছি না। বিশেষ করে আমাদের এখানেও সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, শিক্ষা খাতে মানে দক্ষতা উন্নয়নে সবচেয়ে বেশি বিনিয়োগ করা দরকার আর কি, সেখানেও আমি দেখি না আর কি। আর যে আমরা এক সময় ছিলাম যে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, রপ্তানি পণ্য ছিল পাট আর কি। সারা পৃথিবীতে কিন্তু আজকে পরিবেশ বান্ধব একটা আন্দোলন গড়ে উঠেছে। পাট, এই সুযোগটা আমরা নিতে পারছি, সেই সুযোগটা নিয়ে ইন্ডিয়া নিচ্ছে। ইন্ডিয়া আমাদের কাছে কাঁচা পাট কিনে তারা এসে পণ্য তৈরিকে বিদেশি বাজার দখল করছে, আমরা প্রোডাক্ট করতে পারছি না, এবং অন্য দেশও করছে আগে। এমনি অনেকগুলো সুযোগ আমাদের হাত আছে, সেখানে নিতে পারি না। কৃষিভিত্তিক শিল্প, পাটের বাইরেও কৃষিভিত্তিক শিল্পটা বিরাট সম্ভাবনা বাংলাদেশে আসে, সেটা না নিয়ে শুধু আমরা এক পোশাক নিয়ে আজকে 40-45। পোশাক ভালো, শুধু সেলাই করে আসলে না, পোশাক ভালো, পোশাকের অনেকই আছে। পোশাকে এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে। এখানে প্রায় 70% শ্রমিক মহিলা আর কি। এটা কিন্তু পজিটিভ একটা ইম্প্যাক্ট আছে, এটা আমি মনে করি। আর পোশাক তো একটা মানুষের একটা অত্যাবশ্যকীয় পণ্য, সেকেন্ড, এর চাহিদা সবসময় থাকবে, বাড়বে। কিন্তু পাশাপাশি আমাদের যে কৃষিভিত্তিক শিল্প বিরাট সম্ভাবনা ছিল, পাটের যে বিরাট সম্ভাবনা ছিল, পরিবেশ বান্ধব যে আন্দোলন, যে পরিবেশ রক্ষার আন্দোলন গড়ে উঠেছে, সেখানে পাট শিল্পের একটা বিরাট সম্ভাবনা ছিল, সেইখানে কিন্তু আমরা কোনো গুরুত্ব এখানে দিচ্ছি না। আমাদের আজকের অনুষ্ঠানের সময় একদম ফুরিয়ে গেছে। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আরেকদিন আপনার সাথে ইনকাম ট্যাক্স নিয়ে আলাদা করে আমরা শুধু কথা বলবো, সেদিন বিস্তারিত শুনবো। আজকে আর সময় নিয়ে আলোচনা শোনার। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন সবাই। যেমনটি শুরুতেই বলছিলাম যে, এবং ডক্টর শফিকুজ্জামান বলছিলেন, বাজেট আসলে ধনী গরিব সবার জন্যই। আপনি মনে করেন যে আপনি গরিব মানুষ, আপনার বাজেটের দরকার নেই, কিন্তু পরোক্ষ কর আপনার উপরে যাবে। ফোনে কথা বলতে গেলে ট্যাক্স দিতে হবে, বাজারে কিনতে গেলে ভ্যাট দিতে হবে। ফলে আমাদের কারোই মুক্তি নেই। বাজেট যেটা, সেটা আমাদের সবার জন্যই। সেটা মূল্যস্ফীতি যেটা, সেটা যদি সহনীয় মাত্রা নামিয়ে আনতে পারে সরকার, তাহলে আমাদের সবারই লাভ হবে। ভালো থাকবেন সবাই।